বৃদ্ধাশ্রমের জানালার ধারে একটা লোহার চেয়ারে বসে আছেন শিবচরণ বাবু। বয়স তার এখন প্রায় ৮০-র কাছাকাছি। চুল পাকা, শরীর দুর্বল, কিন্তু চোখ দুটো এখনো অনেক কথা বলে। প্রতিদিন সকালে একটা পুরনো খাম থেকে একখানা চিঠি বের করেন তিনি, যত্ন করে পড়েন, তারপর আবার ভাঁজ করে রেখে দেন তার বালিশের নিচে। চিঠিটা তার ছেলের লেখা। লেখা ছিল, বাবা, এই শহরের ফ্ল্যাটে জায়গা খুব কম। অফিসের চাপ, বাচ্চাদের স্কুল আর সংসারের দায়দায়িত্বে তোমার যত্ন নেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তুমি কিছুদিন বৃদ্ধাশ্রমে থাকো, ওখানে ভালো যত্ন পাবে, আমরা নিয়মিত দেখতে আসব। প্রথম দিকে ছেলে আর পুত্রবধূ মাসে একবার দেখা করতে আসতো, একটা ফলের ঝুড়ি, নতুন গামছা আর কিছু ওষুধ নিয়ে। ধীরে ধীরে সেই দেখা কবে থেমে গেছে শিবচরণবাবু ভুলে গেছেন। তবে শিবচরণবাবুর অভিমান নেই। তিনি বলেন, আমার ছেলেটা তো খারাপ না, হয়তো সময় নেই, কিন্তু একাকিত্ব, সে তো রক্তমাংসের মতোই বাস্তব। তিনি রাতে ঘুমোতে গেলে তার স্ত্রীর কথা মনে পড়ে, তার প্রয়াত স্ত্রী গৌরী, যিনি সবসময় ছেলেকে আঁকড়ে ধরে বলতেন, আমরা আছি বলেই তো তুমি আছো বাবা। সেই গৌরীর মৃত্যুর পর ছেলেই ছিল তার সব। সেই ছেলেই এখন তাকে বোঝা মনে করে। বৃদ্ধাশ্রমে অনেকেই আছেন, কেউ ছেলের কাছে বাড়তি খরচ হয়ে উঠেছে, কেউ মেয়ের কাছে অসুবিধা, কেউ আবার পরিবার হারিয়েছেন দুর্ঘটনায়। তাদের সবাইকে নিয়ে গড়ে উঠেছে এক অদ্ভুত পরিবার। কারোর সঙ্গে শিবচরণবাবুর তেমন আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সবাই একে অপরকে এক ফোঁটা হাসি, এক কাপ চা আর কিছু স্মৃতির বদলে একটু করে ভালোবাসা দিয়ে যায়। একদিন বৃদ্ধাশ্রমে একটা ছোট অনুষ্ঠান হলো, বৃদ্ধ দিবস। ছোট কিছু ছেলে মেয়ে এসেছিল স্কুল থেকে, সবাইকে ফুল দিল। শিবচরণবাবুর কাছে এক ছোট্ট মেয়ে এসে বলল, তুমি আমার দাদুর মতো দেখতে। শিবচরণবাবু হেসে বললেন, তাহলে তুই আজ থেকে আমার নাতনি। মেয়েটি তার হাতে একটা আঁকা কার্ড দিল, লিখেছিল, ভালোবাসি দাদু। সেই রাতে শিবচরণবাবু আবার জানালার ধারে বসেছিলেন। চাঁদের আলো পড়ছিল মেঝেতে। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে বললেন, শুনছ গৌরী, এই মানুষগুলো আপন নয়, কিন্তু অনেকটা আপন হয়ে উঠেছে। হয়তো আমার ছেলে ব্যস্ত, হয়তো আর আসবেই না, কিন্তু আমি আর একা নই। এই বৃদ্ধাশ্রমটাই এখন আমার ঠিকানা। আর জানো, আজ একটা ছোট্ট মেয়ে আমাকে দাদু বলেছে। হয়তো চিঠির জবাব আসবে আর না।